তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো তাদের 3 নম্বর সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমরা এর আগের ক্লাসে এই চ্যাপ্টার থেকে 20টা এমসিকিউ আলোচনা করেছি। আশা করি তোমরা বাড়িতে সকলে এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করেছো। আজকে আমরা 21 নম্বর থেকে আলোচনা করব। কি প্রশ্ন? একটি আহিত কণা এত টেসলা এর চৌম্বক ক্ষেত্রে এত মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে গতিশীল, তাহলে আলফার মান কত? এই প্রশ্ন। এখন তাহলে দেখো এরা কি বলতে চাইছে, যে একটা চার্জ পার্টিকেল এত চৌম্বক ক্ষেত্রে এই ত্বরণ নিয়ে গতিশীল। তাহলে চৌম্বক ক্ষেত্র, দেখো চৌম্বক ক্ষেত্রটা কি দিয়ে দিয়েছে, 2i ক্যাপ যুক্ত 3j ক্যাপ টেসলা চৌম্বক ক্ষেত্র। ত্বরণ কত? আলফা i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি ধরে নিলাম কণার ভর m, তাহলে ক্রিয়াশীল বল কি? ক্রিয়াশীল বল m ইন্টু a, তাহলে m আলফা i ক্যাপ মাইনাস 4j ক্যাপ এত নিউটন। এখন চৌম্বক ক্ষেত্রে ক্রিয়াশীল বল সর্বদা চৌম্বক ক্ষেত্রের সমকোণে ক্রিয়াশীল। আবার বলি, একটা আহিত কণা চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলো, ভি বেগে প্রবেশ করলো, তাহলে চৌম্বক ক্ষেত্র আহিত কণার উপর যে বল প্রয়োগ করবে, যে চৌম্বকীয় বল প্রয়োগ করবে, সেটা সর্বদা চৌম্বক ক্ষেত্রের সমকোণে থাকে। এখন দুটো ভেক্টর যদি সমকোণে থাকে তাহলে তাদের ডট গুণ 0 হয়। তাহলে আমি কি লিখতে পারি, f ডট বি ইকুয়াল টু 0। দেখো আমরা শিখেছি যে দুটো ভেক্টর সমকোণে যদি থাকে তাহলে তাদের ডট গুণ 0 হয়। তাহলে বা f কি, m আলফা i ক্যাপ মাইনাস 4j ক্যাপ, b কি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ইকুয়াল টু 0। বা m রইল, i গুণ করব 2 আলফা, j গুণ মাইনাস 12 ইকুয়াল টু 0। m 0 নয়, অতএব 2 আলফা মাইনাস 12 0, বা 2 আলফা সমান 12, আলফা সমান 6। তাহলে কোন উত্তরটা সঠিক? বি এর উত্তর সঠিক। তাহলে তোমরা প্রত্যেকে অত্যন্ত ভালো করে এটা বুঝে নেওয়ার চেষ্টা করো, এই উত্তরটা সমাধান কিভাবে হলো। না, একটা আহিত কণা এত টেসলা এর চৌম্বক ক্ষেত্রে এত মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে গতিশীল, তাহলে ত্বরণ দেয়া আছে, আমি এখান থেকে বল বার করে নেব। চৌম্বক ক্ষেত্রে কণার উপর ক্রিয়াশীল চৌম্বকীয় বল সর্বদা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে ক্রিয়াশীল হয়। তাহলে এই দুটো ভেক্টরের ডট গুণ 0 হবে। তাহলে সেইটা সমাধান করে আমি পেয়ে গেলাম আলফা হলো 6। তাহলে বি এর উত্তর সঠিক। ওকে, এবার এসো পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 22 কি, একটি সুদীর্ঘ সলিনয়েড
লং সলিনয়েড, পাক সংখ্যা 70 টার্ন পার সেমি, প্রতি সেমিতে 70, এতে 2 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। সলিনয়েডের অভ্যন্তরে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র কত? তাহলে সলিনয়েডের ভেতরে ম্যাগনেটিক ফিল্ড এটা কত, এটা আমাদের চাইছে। এখন দেখো, একটা সলিনয়েডের অভ্যন্তরে যে চৌম্বক ক্ষেত্র সেটা কি হয় আমরা শিখেছি, μ0 Ni। দেখো, একটা সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র μ0 Ni। তাহলে একটা সুদীর্ঘ সলিনয়েড, তার অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র μ0 Ni। n কি? একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, এখানে এসআই এককে প্রতি মিটারে পাক সংখ্যা। দেখো, তাহলে n এখানে আমরা যেটা পেয়েছি 70 টার্ন পার সেমি, তার মানে 70 ইন্টু 100 টার্ন পার মিটার। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, প্রতি সেমিতে পাক সংখ্যা যদি 70 হয়, প্রতি মিটারে কত? 7000। μ0 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, n 70 ইন্টু 100, কত কারেন্ট যাচ্ছে? 2 হলো। আচ্ছা, এবার দেখ, এখন আমরা এই যে উত্তরটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটাতে একটা জিনিস তুমি লক্ষ্য করো, এত ইন্টু 10 টু দি পাওয়ার -4 আছে। তাহলে প্রতিটা যে উত্তর একটা সংখ্যা ইন্টু 10 টু দি পাওয়ার 4, তাহলে আমি সেইভাবে করে নেব। 10 টু দি পাওয়ার -7, এখানে 3টে শূন্য, 10 টু দি পাওয়ার -4, খুব ভালো কথা। এবার দেখো, 4 7 28 দুগুণে 56 পাই। এখন আমরা যদি এই গুণটা করি, এটা মোটামুটি আসে 175.84 ইন্টু 10 টু দি পাওয়ার -4 টেসলা। আমি অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি 176 10 টু দি পাওয়ার -4 টেসলা। তাহলে আমার কোন উত্তরটা সঠিক? নাম্বার বি এর উত্তর সঠিক। তাহলে এখানে আমি কি শিখে ফেললাম? একটা সুদীর্ঘ সলিনয়েড, লং সলিনয়েড, তার অভ্যন্তরে অক্ষের ওপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র μ0 Ni। এবার একটা ব্যাপার তোমাদের খেয়াল রাখতে হবে, এইখানে যেমন দিয়েছে পরীক্ষাতেও এমন দিতে পারে কি 70 টার্ন পার সেমি। এটা তোমাদের পরীক্ষায় ভুল করলে হবে না। আবার এমন দিতে পারতো এত টার্ন পার মিলিমিটার। তাহলে আমাদের কি করে নিতে হবে? এত টার্ন পার মিটার, এটাতে নিয়ে গিয়ে তবে অঙ্কটা তোমাদের শুরু করতে হবে। ঠিক আছে? এবার দেখো কোশ্চেন নাম্বার 23, খুব ভালো একটা প্রশ্ন। একটি পরিবাহী তারকে বাঁকিয়ে একটি সমবাহু ত্রিভুজে রূপান্তরিত করা হলো। ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x, প্রবাহ মাত্রা I হলে ত্রিভুজের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত? দেখো, মনে করো PQR একটা সমবাহু ত্রিভুজ, মানে একটা পরিবাহী তারকে বাঁকিয়ে আমরা এই রকম একটা সমবাহু ত্রিভুজ পেয়েছি, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য x এবং প্রবাহ মাত্রা I। কি বলছি?
ত্রিভুজের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রটা কত? এখন ত্রিভুজের কেন্দ্র, সমবাহু ত্রিভুজের কেন্দ্র মানে কি? মধ্যমা তিনটের ছেদ বিন্দু। দেখো তাহলে এই যে সমবাহু ত্রিভুজ, তার মধ্যমা তিনটের ছেদ বিন্দু ও, এই বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এখন দেখ আমরা একটা থিওরি শিখেছি। কি থিওরি? একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের তার এক্স ওয়াই, তার মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ যাচ্ছে। এই তার থেকে আর দূরে ধর একটা বিন্দু পি, এখানে চৌম্বক ক্ষেত্র কি হবে এটা আমরা শিখেছি। দেখো মনে করো এই কোণটা আলফা 1, এই কোণটা আলফা 2। তাহলে এই যে পি বিন্দু, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি সমীকরণ? বি মানে μ0/4π I/r sin alpha 1 প্লাস sin alpha 2। আমরা এই সমীকরণ শিখেছি। এখানে এটা আমরা প্রয়োগ করব। লক্ষ্য করো, আমরা আগে PQ বাহুর জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা নির্ণয় করব। তাহলে এখানে লম্ব দূরত্ব আর, এইটা, তাহলে এটা আমি নাম দিলাম এস। তাহলে আরটা কি? ত্রিভুজের উচ্চতার 3 ভাগের 1 ভাগ। তাহলে দেখো এখানে আর হলো ত্রিভুজের উচ্চতার 3 ভাগের 1 ভাগ। তাহলে ত্রিভুজের উচ্চতা কি? √3x/2, তলায় 3। ওকে, তাহলে আর কি আসছে? x/2√3। এখন দেখো এই যে PQ বাহুর জন্য যদি ও বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাই, এই দুটো কোণ কত করে হবে সেটা বুঝে নাও। প্রত্যেকে লক্ষ্য করো, দেখো এই কোণটা 120, এটা 120, এই কোণটা 120। তাহলে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে প্রথমে আমি কি নির্ণয় করব? PQ বাহুর জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এইটা আমরা প্রথমে নির্ণয় করতে চাইছি। আমি এটাকে ধরে নিলাম B1। তাহলে কি আসছে? μ0/4π I/r। তাহলে এই কোণটা 60, এই কোণটা 60, তাহলে sin 60 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি সমান, দেখ μ0/4π I নিচে আর মানে আমি কি পেয়ে গেছি? x/2√3, নিচে x, ওপরে 2√3, sin 60 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি, 2 sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান কত? √3/2, 2 কেটে গেল, তাহলে কি পড়ে রইল? √3। তাহলে B1টা আমি কি পেয়ে গেলাম? μ0/4π, √3 গুণ করলে 3, 2 গুণে 6, 6I/x। তাহলে সমগ্র ত্রিভুজটার জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হবে? B মানে 3B1,
তিনটে বাহুর জন্য। তাহলে কি আসছে, মিউ 0/4 পাই 18i/x, 18i/x। তাহলে ক্লিয়ার হলো। তাহলে এই যে সমবাহু ত্রিভুজ, যার বাহুর দৈর্ঘ্য x, প্রবাহ মাত্রা I, সেই ত্রিভুজের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কি হলো, মিউ 0/4 পাই 18i/x। তোমরা প্রত্যেকে এই সমীকরণটা মুখস্থ রাখার চেষ্টা করবে, কারণ মনে করো এটা নিউমেরিক্যাল প্রবলেম হিসেবে দিল যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার, এতে প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার, তাহলে ত্রিভুজের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত। তাহলে এই ফর্মুলাটা তোমরা যদি মুখস্থ রাখতে পারো, সেক্ষেত্রে অঙ্কটা তোমরা এই ফর্মুলার মানটা বসিয়ে নির্ণয় করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো কোন উত্তরটা সঠিক। তাহলে সঠিক উত্তর হলো এ। ওকে, এবার দেখো 24 নম্বর প্রশ্ন। একটি পরিবাহী তারকে বাঁকিয়ে একটি বর্গক্ষেত্রে রূপান্তরিত করা হলো। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x এবং প্রবাহ মাত্রা I হলে কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত। দেখো মনে করো পি কিউ আর এস একটা বর্গক্ষেত্র, যার বাহুর দৈর্ঘ্য x, প্রবাহ মাত্রা I। বর্গক্ষেত্রের কর্ণ দুটোর ছেদবিন্দু ও বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। এখন এই যে সমীকরণ আমি আগের প্রশ্নেই আলোচনা করেছি, দেখো আমি এই ও বিন্দু থেকে এই বাহুর ওপর একটা লম্ব টানছি। ঠিক আছে, ধরো ও আমি এ বললাম, এটাকে আর বলছি। এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে এইটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। এখানে আটটা কত, বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে x/2। কে ক্লিয়ার? তাহলে ব্যাপারটা বুঝে নাও। কর্ণ দুটোর ছেদ বিন্দু ও, এই অ্যাঙ্গেল 90, তাহলে এই দুটো 45 করে ও বিন্দু থেকে পিকিউ বাহুর উপর আমি একটা লম্ব টেনেছি, যে যার দৈর্ঘ্যটাকে আমি আর বলছি, আর এখানে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে একইভাবে প্রথমে আমি পিকিউ বাহুর জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। সেটা B1 কি, দেখো মিউ 0/4 পাই I/r sin 45 ডিগ্রি যুক্ত sin 45 ডিগ্রি। ঠিক আছে, মিউ 0/4 পাই I, আর এখানে কি x/2, নিচে x ওপরে 2, sin 45 ডিগ্রি যুক্ত sin 45 ডিগ্রি মানে 2 sin 45 ডিগ্রি। sin 45 ডিগ্রির মান কত, 1/√2, তাকে 2 দিয়ে গুণ করলে 2/√2 মানে √2। তাহলে আমি কি পেয়ে গেলাম, PQ বাহুর জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। তাহলে সমগ্র বর্গক্ষেত্রের জন্য, তাহলে সমগ্র বর্গক্ষেত্রের জন্য
ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। তাহলে সেটা কি? বি। চারটে বাহুর জন্য 4 গুণ 4b1, তাহলে মিউ 0/4 পাই। এটাকে 4 দিয়ে গুণ 8√2i/x। তাহলে কর্ণ দুটোর ছেদ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হলো? মিউ 0/4 পাই 8√2i/x। কোন উত্তর সঠিক? এটা। একইভাবে তোমাদের বলে রাখছি, এই সমীকরণ মুখস্থ রাখার চেষ্টা করবে। যদি নিউমেরিক্যাল প্রবলেম দেয় সেক্ষেত্রে এই যে মুখস্থ রাখলে সেটা থেকে তুমি প্রবলেমটা সলভ করতে পারবে। ঠিক আছে? এবার দেখো 25 নম্বর প্রশ্ন। একটি পরিবাহী তারকে বাঁকিয়ে একটি সুষম ষড়ভুজে রূপান্তরিত করা হলো। কি বোঝা গেল? ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য x ও প্রবাহ মাত্রা I হলে ষড়ভুজের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত? ব্যাপারটা বুঝে নাও। এটা সুষম ষড়ভুজ। ধরো আমি এখানে ধরে নিলাম PQRSTU সুষম ষড়ভুজ, প্রতিটা বাহুর দৈর্ঘ্য x এবং প্রবাহ মাত্রা I। এবার কি বলেছে? ষড়ভুজের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নাও। তাহলে এই যে কর্ণগুলো যোগ করি, তাহলে ষড়ভুজের কেন্দ্র হলো ও। ও বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। আমি প্রথমে কি করব? ও বিন্দু থেকে PQ বাহুর ওপর ও এ লম্ব টানলাম। তাহলে প্রথমে আমি এই PQ বাহুর জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত এটা আগে নির্ণয় করব। কি ক্লিয়ার? এবার দেখো সুষম ষড়ভুজ, এখানে কটা কোণ তৈরি হয়েছে? 6টা। প্রতিটা কোণের মান কত? 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? 60 ডিগ্রি। এই বাহু সমান, তাহলে এই কোণ সমান। এই কোণ যদি 60 ডিগ্রি হয় এই দুটো 60 ডিগ্রি করে। তাহলে এই যে ত্রিভুজটা, ত্রিভুজ OPQ ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। বুঝে নাও, সুষম ষড়ভুজ। এখানে কটা কোণ? 1 2 3 4 5 6। 6টা কোণ যোগ করলে 360 ডিগ্রি। প্রতিটা কোণ 60 ডিগ্রি। এই কোণ 60 ডিগ্রি। এই বাহু সমান। ক্লিয়ার? এই দুটো কোণ সমান। এই কোণ যদি 60 হয় তাহলে এই দুটো কোণের সমষ্টি 120 ডিগ্রি, প্রত্যেকটা 60 ডিগ্রি। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা হলো সমবাহু ত্রিভুজ। তাহলে এইটাকে যদি আমি আর বলি, তাহলে আর হলো এই যে সমবাহু ত্রিভুজ, তার উচ্চতা √3/2 into x, √3/2 into x। এবার PQ বাহুর জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B1 মিউ 0/4 পাই I/r। এবার দেখো এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তাহলে এই কোণ 30 ডিগ্রি, এই কোণ 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রি
প্লাস সাইন 30 ডিগ্রি হলো। তাহলে মিউ 0 বাই 4 পাই আই বাই আর, আর কি পেয়ে গেছি √3x বাই 2, নিচে √3x ওপরে 2। এবার দেখ সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি, 2 সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি 1 এর 2, তাকে 2 দিয়ে গুণ করলে 1, মিটে গেল। তাহলে সমগ্র সুষম ষড়ভুজের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কটা বাহু? 6টা। কত দিয়ে গুণ হবে? 6 দিয়ে গুণ। তাহলে বি মানে হলো 6b1। তাহলে মিউ 0 বাই 4 পাই, এটাকে 6 দিয়ে গুণ 12i বাই √3x, ওপর নিচে √3 দিয়ে গুণ করব 12√3 বাই 3, কাটাকুটি করলে ওপরে 4√3। তাহলে মিউ 0 বাই 4 পাই 4√3i বাই x। কোন উত্তর সঠিক? বি। তাহলে দেখো তোমরা একটা বিষয় লক্ষ্য করো, আমরা এখানে 3টে পরপর এমসিকিউ আলোচনা করলাম একটা নির্দিষ্ট নিয়মে। প্রথমে একটা সমবাহু ত্রিভুজ, তারপরে একটা বর্গক্ষেত্র, তারপরে একটা সুষম ষড়ভুজ। 3টে প্রশ্নই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা চেষ্টা করবে এই যে সমীকরণ যেগুলো আমরা নির্ণয় করলাম প্রত্যেকে এগুলো মুখস্থ করার। ঠিক আছে, সকলে বুঝতে পেরেছো? এবার দেখো কোশ্চেন নাম্বার 26। তোমাদের সকলকে একটা বিষয় বলছি, সেটা হলো এই যে ক্লাসটা আমি করছি বা আলোচনা করছি তোমাদের কেমন লাগছে সেটা তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানিও। দেখো প্রশ্ন 26, একটি দীর্ঘ পাতলা তামার নলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর জন্য চৌম্বক ক্ষেত্র। তাহলে বিষয়টা বুঝে নাও। দীর্ঘ পাতলা তামার নল, দীর্ঘ পাতলা তামার নল, ঠিক আছে। আমরা আগের দিন আলোচনা করেছি যে এরকম ফাঁপা নলের ভিতরে আমরা যদি অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র প্রয়োগ করি তাহলে আই এনক্লোজ 0 হয়। তাহলে সেখান থেকে আমরা পাই এর ভেতরে চৌম্বক ক্ষেত্র 0, কিন্তু বাইরে যেমন আমরা শিখেছি মিউ 0 বাই 4 পাই 2i বাই আর। তাহলে দেখো কোন উত্তরটা সঠিক? এ, ভিতরে 0 বাইরে সসীম। তাহলে ব্যাপারটা বুঝে নাও, একটি দীর্ঘ পাতলা তামার নলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর জন্য চৌম্বক ক্ষেত্র ভিতরে 0 বাইরে সসীম। এবার প্রশ্ন 27, একটি ইলেকট্রন স্রোত ও একটি প্রোটন স্রোত পরস্পরের সমান্তরালে একই দিকে প্রবাহিত হচ্ছে। দেখো মনে করো এটা ইলেকট্রনের স্রোত, এটা প্রোটনের স্রোত, বুঝে নাও। তাহলে এটা প্রোটনের স্রোত, এটা ইলেকট্রনের স্রোত, একই দিকে যাচ্ছে। বলছে তাহলে কি ঘটনাটা ঘটবে? এখন ব্যাপারটা দেখো, একটা প্রোটনের স্রোত মানে একটা তড়িৎ প্রবাহের সমতুল্য এই দিকে, আবার ইলেকট্রনের স্রোত মানে একটা তড়িৎ প্রবাহের সমতুল্য
বিপরীত দিকে। তাহলে ইলেকট্রনের স্রোত এদিকে যাচ্ছে মানে বিপরীত দিকে একটা তড়িৎ প্রবাহের সমতুল্য। তাহলে এটা কি হচ্ছে? সমমুখী প্রবাহ, কিন্তু বিপরীতমুখী সমান্তরাল প্রবাহ তড়িতের। তাহলে এরা একই দিকে যাচ্ছে, কিন্তু যদি আমরা তড়িতের হিসাবে বিচার করি যে দুটো সমান্তরাল ঋজু তারের মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে, কিন্তু সেটা বিপরীতমুখী, তাহলে প্রোটনের প্রবাহ যেদিকে তড়িৎ প্রবাহ সেদিকে, ইলেকট্রনের প্রবাহ যেদিকে তড়িৎ প্রবাহ বিপরীত দিকে। তাহলে আমরা কি শিখেছি? সমমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু বিপরীতমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? পরস্পরকে বিকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? একটি ইলেকট্রন স্রোত ও একটি প্রোটন স্রোত পরস্পরের সমান্তরালে একই দিকে প্রবাহিত হচ্ছে, এরা পরস্পরকে বিকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে সকলকে আবার বলছি, ক্লাস তোমাদের কেমন লাগছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, এবার দেখো 28 নম্বর প্রশ্ন। এটা 2021 সালে নিটে পড়েছিল। কি প্রশ্ন? এ ভেক্টর সমান কিউ ইন্টু ভি ক্রস বি। দেখো, এটা আমরা জানি লরেঞ্জ চৌম্বকীয় বল। তাহলে এটা কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস, এখানে বি ভেক্টর যেটা চৌম্বক ক্ষেত্র, কি দিয়ে দিয়েছে? বি আই ক্যাপ যুক্ত বি জে ক্যাপ যুক্ত বি জিরো কে ক্যাপ। এখানে বলা আছে চার্জ যেটা কিউ সমান 1, বেগটা বলে দিয়েছে ভি ভেক্টর 2i ক্যাপ যুক্ত 4j ক্যাপ যুক্ত 6k ক্যাপ, এবং যে বল, যে ক্রিয়াশীল বল আহিত কণার উপর, সেটাও দেখো দিয়ে দিয়েছে এফ ভেক্টর মানে 4i ক্যাপ মাইনাস 20j ক্যাপ যুক্ত 12k ক্যাপ। চাইছে কি? চৌম্বক ক্ষেত্র বা বি ভেক্টরের সম্পূর্ণ সমীকরণটা চাইছে। কি গোটা ব্যাপারটা ক্লিয়ার? লক্ষ্য করো, তাহলে এফ ভেক্টর কিউ ইনটু ভি ক্রস বি, এখানে কিউটা দিয়ে দিয়েছে 1, আমি 1 যদি লিখে দিই তাহলে এটা ভি ক্রস বি হলো। তাহলে এফ ভেক্টর, তাহলে ভি ক্রস বি আমি ক্রস গুণ করব ডিটারমিনেন্টের সাহায্যে। তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আমি লিখে নিলাম। ভি ভেক্টর দেখো আমাকে এখানে দিয়ে দিয়েছে, তাহলে এখানে আমি লিখলাম 2, এটা 4, এটা 6। লক্ষ্য করো 2i ক্যাপ যুক্ত 4j ক্যাপ যুক্ত 6k ক্যাপ। এবার বি ভেক্টর দেখো আমি লিখে নিচ্ছি, এখানে বি, এখানে বি, এটা বি জিরো। দেখো বি ভেক্টর মানে বি আই ক্যাপ যুক্ত বি জে ক্যাপ যুক্ত বি জিরো কে ক্যাপ। ঠিক আছে, লক্ষ্য করো, তাহলে আমি ডিটারমিনেন্টটাকে ভাঙছি। আই ক্যাপ এটা গুণ করছি 4b0 মাইনাস 6b হলো, মাইনাস জে ক্যাপ 2b0 মাইনাস এটা গুণ 6b প্লাস কে ক্যাপ, এটা গুণ 2b মাইনাস 4b হলো। বাঁদিকে এফ ভেক্টর বল, এটা আমাদের দেয়া আছে, কি আমি লিখে নিচ্ছি সেটা 4i ক্যাপ মাইনাস 20j ক্যাপ প্লাস 12k ক্যাপ হলো। তাহলে দেখো
4i ক্যাপ মাইনাস 20j ক্যাপ যুক্ত 12k ক্যাপ সমান এটা দেখো, তাহলে 4b0 মাইনাস 6bi ক্যাপ মাইনাস 2b0 মাইনাস 6bj ক্যাপ, এটা দেখো 2b মাইনাস 4b, তাহলে মাইনাস 2bk ক্যাপ। এবার দেখো আমি বাঁ দিক এবং ডান দিক এই যে সমীকরণ আমি লক্ষ্য করব, তাহলে দেখো এখানে কে ক্যাপটা লক্ষ্য করো কি 12, এখানে কে ক্যাপটা লক্ষ্য করো কত মাইনাস 2b, তাহলে মাইনাস 2b মানে 12, তাহলে বি কি হয়ে গেল মাইনাস 6। আই ক্যাপটা লক্ষ্য করো, এখানে কি 4b0 মাইনাস 6b, বাঁ দিকটা লক্ষ্য করো 4, তাহলে 4b0, বি কত পেয়ে গেছি মাইনাস 6, তাহলে মাইনাস 6 গুণ করলে প্লাস 36 মানে 4, তাহলে 4b0, তাহলে 4 ওদিকে 36, তাহলে মাইনাস 36, তাহলে কত হলো মাইনাস 32, তাহলে b0 আমি কি পেয়ে গেলাম মাইনাস 8, তাহলে b0 আমি যদি মাইনাস 8 পেয়ে যাই, তাহলে বি ভেক্টর মানে চৌম্বক ক্ষেত্র bi ক্যাপ মাইনাস 6i ক্যাপ যুক্ত bj ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস b0k ক্যাপ মাইনাস 8k ক্যাপ, তাহলে কোন উত্তরটা সঠিক বি এরটা। তাহলে দেখো খুবই ভালো একটা প্রশ্ন, অত্যন্ত ভালো একটা প্রশ্ন, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 29 কি আছে, একটি কিউ আধান এমন একটি অঞ্চলে প্রবেশ করলো যেখানে ই তড়িৎ ক্ষেত্র ও বি চৌম্বক ক্ষেত্র বর্তমান, তাহলে আধানের উপর ক্রিয়াশীল বল কত। দেখো আমরা এটা জানি যে লরেঞ্জ বল, যে একটি আধান যদি ভি বেগে যুগপৎ ক্রিয়াশীল একটি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে, তাহলে কণার উপর ক্রিয়াশীল বল কি হয় কিউ ইন্টু ই প্লাস কিউ ইন্টু ভি ক্রস বি। এটা হলো লরেঞ্জ তাড়িতিক বল, এটা হলো লরেঞ্জ চৌম্বকীয় বল, তাহলে এটা হলো লরেঞ্জ বল। তাহলে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হলো বি এরটা, তাহলে সঠিক উত্তর বি এরটা। এবার কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 30 কি আছে, কোন একটি অঞ্চলে ই ও বি উভয়েই বর্তমান, মানে কোন একটা অঞ্চলে একটা তড়িৎ ক্ষেত্রও আছে একটা চৌম্বক ক্ষেত্রও আছে এবং তারা পরস্পরের সমকোণে ক্রিয়াশীল, মানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর সমকোণে আছে। একটি ইলেকট্রন ই ও বি উভয়ের সমকোণে এই অঞ্চলে প্রবেশ করল এবং বিক্ষিপ্ত হলো না, বিক্ষিপ্ত হলো না, তাহলে ইলেকট্রনের বেগ কত। দেখো তাহলে ব্যাপারটা কি ঘটছে না, ইলেকট্রনের ওপর তড়িৎ ক্ষেত্র যে বল প্রয়োগ করছে, চৌম্বক ক্ষেত্র
একই মানের বল বিপরীত অভিমুখে যদি প্রয়োগ করে তাহলে ইলেকট্রনের কোনো রকম বিক্ষেপ হবে না, যে পথে যাচ্ছিল সে পথেই যাবে। তাহলে ব্যাপারটা বুঝে নাও যে ইলেকট্রনের ওপর তড়িৎ ক্ষেত্র একটা বল প্রয়োগ করবে, সেটা কত? কিউ ইন্টু ই। আমি ধরে নিলাম ইলেকট্রনের আধান কিউ, তাহলে তড়িৎ ক্ষেত্র বল প্রয়োগ করবে এটা। চৌম্বক ক্ষেত্র কত বল প্রয়োগ করবে? বি কিউ ভি সাইন 90, কারণ চৌম্বক ক্ষেত্র ইলেকট্রনের গতির সমকোণে ক্রিয়াশীল। তাহলে দেখো এটা সমান। তাহলে আবার বলি, ইলেকট্রন গতিশীল, সেখানে একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে, একটা চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে। তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র পরস্পরের সমকোণে ক্রিয়া করছে এবং ইলেকট্রন উভয়েরই সমকোণে প্রবেশ করলো এবং ইলেকট্রনের কোনো বিক্ষেপ হলো না। তাহলে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্র যে বল প্রয়োগ করবে, চৌম্বক ক্ষেত্র যদি সমমানের বল বিপরীত অভিমুখে প্রয়োগ করে তাহলে এর উপর কোনো লব্ধি বল ক্রিয়া করবে না, ইলেকট্রনের কোনো বিক্ষেপ হবে না। তাহলে দেখো, বা কিউ ই বি কিউ ভি, তাহলে ভি সমান ই বাই বি হলো। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, ই বাই বি হলো। তাহলে দেখ, তাহলে ইলেকট্রনের বেগ কি হলো? ই বাই বি। তাহলে কোন উত্তরটা সঠিক? এই উত্তরটা সঠিক। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন নাম্বার 31 কি আছে? একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 10 সেমি এবং পাক সংখ্যা 100। কুণ্ডলীতে প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার হলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত? এটা চাইছি। দেখো, এই যে একটা বৃত্তাকার তড়িৎবাহী কুণ্ডলী, তার মধ্যে আই কারেন্ট যদি যায়, কুণ্ডলীর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কি? বি সমান মিউ 0/4 পাই 2 পাই এন আই বাই আর। এন হলো কুণ্ডলীর পাক সংখ্যা, আর হলো ব্যাসার্ধ। এবার দেখো, এখানে আমি এবার এটা ক্যালকুলেশন করব। তাহলে বি সমান, দেখো মিউ 0/4 পাই, এটা মানে 10⁻⁻7 হেনরি পার মিটার। 2 পাই হলো 3.14। পাক সংখ্যা দেখো আমাদের কি দিয়ে দিয়েছে? 100। তড়িৎ প্রবাহ আই, সেটা কত? 10 অ্যাম্পিয়ার। এবার দেখো, আর হলো কুণ্ডলীর ব্যাসার্ধ, সেটা দিয়ে দিয়েছে দেখো 10 সেমি। তাহলে এটা সিজিএস এককে আছে, আমি এসআই তে নিয়ে যাব, তার মানে এটা 0.1 মিটার। তাহলে এটা আমি 0.1 বসাবো। তাহলে দেখো, তাহলে বি সমান 2 × 3.14 মানে 6.28 ইন্টু 10⁻⁻7/0.1। এটা ভাগ করলে আমি কত পাই? 10⁻⁻6 রইল। 100 × 10 মানে 1000 মানে 10⁻3। তাহলে 10⁻6 আর 10⁻3
ক্যালকুলেশন করলে কি হলো 10⁻³ একক টেসলা। তাহলে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হলো 6.28 × 10⁻³ টেসলা। কোন উত্তর সঠিক? এর উত্তর সঠিক। তাহলে এই অঙ্কটা বুঝতে পারলে। এবার দেখো, এখন যদি আমরা এই যে ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখে যে তড়িৎ প্রবাহ, তাহলে এই অভিমুখে যদি তড়িৎ প্রবাহ যায়, তাহলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? না বোর্ডের তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে। তাহলে সেটাকে আমি কিভাবে লিখি? এইভাবে ডট দিয়ে। কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এবার দেখ, তোমরা যারা আমার এই ক্লাস করছো প্রত্যেককে জানাচ্ছি, তোমরা বুঝতে পারছো কিনা বা এই ক্লাস করে তোমরা উপকৃত হচ্ছ কিনা, তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করে জানিও। যদি তোমাদের এমন মনে হয় যে কিছু কিছু প্রশ্ন হয়তো তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, সেটাও তোমরা জানিও। যাই হোক, এবার কোশ্চেন নাম্বার 32। একটি অর্ধবৃত্তাকার তারের ব্যাসার্ধ 10 সেমি, তারে প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার হলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত? দেখো, তাহলে অর্ধবৃত্তাকার তার, তার মানে এমন, ঠিক আছে? তাহলে অর্ধবৃত্তাকার তার, এটা তার কেন্দ্র। ধরো অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কি হবে? দেখো, আমরা এই জায়গাটা থেকে ব্যাখ্যা করি, ব্যাপারটা বুঝে নাও। ধরো কুণ্ডলীর পাক সংখ্যা 1, তাহলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কি হতো? μ0/4π 2πI/r হলো। এখন যদি এটা অর্ধবৃত্ত হয়, তাহলে অর্ধবৃত্ত হলে ফর্মুলাটা আমার কি আসবে? দেখ, μ0/4π πI/r। দেখো, পুরো বৃত্তের জন্য বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কি? μ0/4π 2πI/r। তাহলে অর্ধবৃত্তের জন্য কত? না πI/r। কি ব্যাপারটা বোঝা গেল? তাহলে এবার আমরা এটা মানটা বসাই। দেখ, তাহলে b সমান μ0/4π 10⁻⁻7 হেনরি পার মিটার, পাই 3.14 আই তড়িৎ প্রবাহ কত? 5 অ্যাম্পিয়ার। এবার দেখো, আর হলো ব্যাসার্ধ কত বলে দিয়েছে? ব্যাসার্ধ 10 সেমি, তার মানে 0.1 মিটার। তাহলে দেখো, আমি এখানে বসালাম 0.1, ঠিক আছে? এবার দেখ, 3.14, একে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে দেখো এটা আমার আসছে 15.7 10⁻⁻7/0.1 10⁻⁻6 টেসলা, তার মানে 1.57 × 10⁻⁻5 টেসলা। তাহলে দেখো কোন উত্তর সঠিক? এর উত্তর সঠিক, ঠিক আছে? এবার দেখো কোশ্চেন নাম্বার 33 কি বলছে? একটি গ্যালভানোমিটারকে অ্যামমিটারে রূপান্তরিত করতে হলে কি করতে হবে? দেখো, ধরো এটা একটা গ্যালভানোমিটার,
এটাকে যদি একটা অ্যামমিটারে রূপান্তরিত করতে হয়, এর সঙ্গে সমান্তরাল সমবায় একটি নিম্নমানের রোধ যুক্ত করতে হয়, যেটাকে আমরা বলি শান্ট। তাহলে একটি গ্যালভানোমিটারকে যদি আমরা একটি অ্যামমিটারে রূপান্তরিত করতে চাই, তাহলে কি করব? এর সঙ্গে সমান্তরাল সমবায়ে একটি নিম্নমানের রোধ যুক্ত করব। তাহলে কোন উত্তরটা সঠিক? বি এরটা। এবার দেখো, একটি গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে রূপান্তরিত করতে হলে কি করতে হবে? দেখো, এই গ্যালভানোমিটার, এটাকে আমি ভোল্টমিটারে রূপান্তরিত করতে চাই, তাহলে শ্রেণী সমবায়ে একটি উচ্চমানের রোধ যুক্ত করব। তাহলে কি করব? শ্রেণী সমবায়ে একটি উচ্চমানের রোধ যোগ করব। কোন উত্তরটা সঠিক? ডি এর উত্তর সঠিক। তাহলে ব্যাপারটা বুঝে নাও যে আমরা যদি একটি গ্যালভানোমিটারকে অ্যামমিটারে রূপান্তরিত করতে চাই, তাহলে কি করব? গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে একটি নিম্নমানের রোধ যুক্ত করব। আবার যদি একটি গ্যালভানোমিটারকে আমি ভোল্টমিটারে রূপান্তরিত করতে চাই, তাহলে শ্রেণী সমবায়ে একটি উচ্চমানের রোধ যুক্ত করব। কি ঠিক আছে? এবার দেখো কোশ্চেন নাম্বার 35। একটি গ্যালভানোমিটারের রোধ 8 ওহম, এর সঙ্গে একটি শান্ট যুক্ত যার রোধ 2 ওহম। তাহলে দেখো, আমি আগে বর্তনীটা এঁকে ফেলি। একটা গ্যালভানোমিটার, তার রোধ বলে দিয়েছে 8 ওহম, এর সঙ্গে একটা শান্ট যুক্ত, শান্টের রোধ বলে দিয়েছে 2 ওহম। এবার কি বলছে? মূল প্রবাহ 1 অ্যাম্পিয়ার। তার মানে দেখো, এই যে মূল প্রবাহ এটা 1 অ্যাম্পিয়ার যদি হয়, তাহলে শান্টের প্রবাহ কত? তাহলে শান্টের প্রবাহ কত? তাহলে দেখো, এই যে গ্যালভানোমিটার এবং শান্ট এটা কি সমান্তরাল সমবায়ে যুক্ত, তাহলে শান্টের প্রবাহ দেখো, এর মধ্য দিয়ে প্রবাহ কি হবে? অন্যটি রোধ, কারণ এই দুটো সমান্তরাল সমবায়ে যুক্ত, অন্যটি রোধ বাই দুটির মোট রোধ ইনটু মূল প্রবাহ। তাহলে দেখো, শান্টের মধ্য দিয়ে কি প্রবাহ হবে? শান্টের মধ্য দিয়ে প্রবাহ মানে অন্যটি রোধ জি বাই মোট রোধ জি প্লাস এস ইনটু মূল প্রবাহ। তাহলে দেখো, গ্যালভানোমিটারের রোধ 8, 8 যুক্ত 2 ইনটু 1, তাহলে 8 বাই 10 মানে 0.8 অ্যাম্পিয়ার। তাহলে শান্টের মধ্য দিয়ে প্রবাহ হলো 0.8 অ্যাম্পিয়ার। ঠিক আছে? তাহলে কোন উত্তরটা সঠিক? বি এর উত্তরটি সঠিক। এবার কোশ্চেন নাম্বার 36। একটি গ্যালভানোমিটারের রোধ 60 ওহম এবং এটি 1 অ্যাম্পিয়ার প্রবাহে পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায়। তাহলে যে গ্যালভানোমিটারটা রয়েছে পূর্ণ স্কেল বিক্ষেপ দেখাচ্ছে 1 অ্যাম্পিয়ার প্রবাহে। তাহলে গ্যালভানোমিটারের যে সর্বোচ্চ প্রবাহ সেটা কত? 1 অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটারের রোধ আমাদের বলে দিয়েছে 60 ওহম। এবার কি চাইছে? এটিকে 5 অ্যাম্পিয়ারের অ্যামমিটারে রূপান্তরিত করতে হলে কি করতে হবে? দেখো, আমরা শিখেছি যে গ্যালভানোমিটার তাকে যদি অ্যামমিটারে রূপান্তরিত করতে হয়, তাহলে সমান্তরাল সমবায়ে এটি নিম্নমানের রোধ যুক্ত করতে হয়, যেটাকে আমরা শান্ট বলি। ধরো এখানে এস শান্ট আমি যুক্ত করছি,
তাহলে কত পরিমাপযোগ্য? 5 অ্যাম্পিয়ার। তাহলে দেখো 5 অ্যাম্পিয়ার পরিমাপযোগ্য অ্যামমিটারে আমাকে রূপান্তরিত করতে হবে। এবার দেখো তাহলে এখানে শান্টের গুণন ক্ষমতা কত? দেখো শান্টের গুণন ক্ষমতা কত না মূল প্রবাহ বাই গ্যালভানোমিটার প্রবাহ। তাহলে মূল প্রবাহটা কত? 5 অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটারের সর্বোচ্চ প্রবাহ কত? 1 অ্যাম্পিয়ার। তাহলে শান্টের গুণন ক্ষমতা হলো 5। তাহলে শান্টের রোধ কি? জি বাই এন মাইনাস 1। তাহলে এনটা কি? শান্টের গুণন ক্ষমতা। তাহলে দেখো আমি এখানে কি করলাম, আমি প্রথমে শান্টের গুণন ক্ষমতা বার করে নিলাম। সেটা কি করে পেলাম? এই যে মূল প্রবাহ মানে যত অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা পরিমাপ করতে চাইছি, তাহলে আই বাই গ্যালভানোমিটারের সর্বোচ্চ প্রবাহ, তাহলে এটা হলো 5। তাহলে দেখো গ্যালভানোমিটারের রোধ 60 ওহম দেয়া আছে, এনটা 5 পেয়েছি। তাহলে দেখো 60 বাই 4 মানে 15 ওহম। তাহলে এই যে গ্যালভানোমিটার যেটা প্রদত্ত, এই প্রদত্ত গ্যালভানোমিটারটিকে 5 অ্যাম্পিয়ার পরিমাপযোগ্য, 5 অ্যাম্পিয়ার পর্যন্ত পরিমাপযোগ্য অ্যামমিটারে যদি রূপান্তরিত করতে হয়, তাহলে সমান্তরাল সমবায়ে 15 ওহম রোধ যুক্ত করতে হবে। ঠিক আছে? এবার দেখো কোশ্চেন নাম্বার 37। একটি অ্যামমিটারে মূল প্রবাহের 0.2% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হয়। ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি ছোট্ট করে বলে দিই। দেখো অ্যামমিটার মানে আমরা শিখেছি গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে নিম্নমানের রোধ যুক্ত করতে হয়, যেটাকে আমরা বলি শান্ট। তাহলে এটা ধরো মূল প্রবাহ, এটা গ্যালভানোমিটারের প্রবাহ। তাহলে এখানে কি বলছে? আমাদের এখানে বলছে যে অ্যামমিটারের মূল প্রবাহের 0.2% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে। তার মানে দেখো আইজি, তাহলে 0.2%, 0.2 বাই 100 ইনটু এটা মূল প্রবাহ। তাহলে আইজি মানে আই বাই কত হচ্ছে? 500। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো এখানে আই বাই আইজি কত পেলাম? 500। তাহলে এটাই কি শান্টের গুণন ক্ষমতা। দেখো শান্টের যে গুণন ক্ষমতা সেটা কি 500। তাহলে শান্টের গুণন ক্ষমতা দেখো আমরা শিখেছি শান্টের গুণন ক্ষমতা মানে হলো মূল প্রবাহ বাই গ্যালভানোমিটার প্রবাহ। তাহলে শান্টের গুণন ক্ষমতা হলো 500। এবার প্রশ্নটা কি? গ্যালভানোমিটারের রোধ জি হলে অ্যামমিটারের রোধ কত? দেখ এখন এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং ভালো প্রশ্ন। যদি আমরা এই যে শান্টের গুণন ক্ষমতাটা নির্ণয় করে ফেলতে পারি, মানে যদি পারি, তাহলে অ্যামমিটারের রোধ হয়, দেখো অ্যামমিটারের রোধ আর অ্যামমিটার এটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ বাই এন। এন হলো শান্টের গুণন ক্ষমতা, তাহলে জি বাই 500। তাহলে ব্যাপারটা
ক্লিয়ার? যে যদি একটা অ্যামমিটারে আমরা শান্টের গুণন ক্ষমতা নির্ণয় করতে পারি, তাহলে এন, তাহলে অ্যামমিটারের রোধ হচ্ছে জি বাই এন। এখন এই যে আমি আলোচনা করলাম, এটা আমি একটু প্রমাণ করে দিই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো বিষয়টা তোমরা লক্ষ্য করো। এখন শান্টের গুণন ক্ষমতা যদি এন হয়, শান্টের গুণন ক্ষমতা যদি এন হয়, তাহলে শান্টের রোধ কি? জি বাই এন মাইনাস ওয়ান, এটা হলো শান্টের রোধ। তাহলে দেখো অ্যামমিটারের রোধ তাহলে কি হচ্ছে না, অ্যামমিটার মানে গ্যালভানোমিটার এবং এই যে শান্ট, এরা যে সমান্তরাল সমবায়ে আছে, তার তুল্য রোধ, এইটা অ্যামমিটারের রোধ। তাহলে দেখো অ্যামমিটারের রোধ আর এ, তাহলে জি এস বাই জি প্লাস এস। দেখো এই দুটো সমান্তরাল সমবায়ে আছে, তাহলে জি এস বাই জি প্লাস এস। তাহলে এবার দেখো ব্যাপারটা বুঝে না। তাহলে জি এস আমি কি পেয়ে গেছি? জি বাই এন মাইনাস ওয়ান। তাহলে জি বাই এন মাইনাস ওয়ান বাই জি যুক্ত এস, এস মানে এটা। তাহলে দেখ অ্যামমিটারের রোধ, তাহলে এটা দেখ জি স্কোয়ার তলায় এন মাইনাস ওয়ান, ওয়ান বাই এখানে দেখো এন মাইনাস ওয়ান লসাগু করছি, জি এন মাইনাস জি যুক্ত জি, এইটাকে কেটে দিলাম আমি, তাহলে ওপরে জি স্কোয়ার, নিচে দেখো এই জি কেটে গেল, জি ইন্টু এন, তাহলে জি বাই এন। তাহলে এইটা যদি তোমাদের মনে থাকে, তাহলে এই ধরনের অঙ্ক তোমরা সরাসরি ফর্মুলা বসিয়ে সমাধান করতে পারবে। ঠিক আছে? এবার দেখ বলছি একটি গ্যালভানোমিটারের রোধ বড় জি, একটা গ্যালভানোমিটার আছে, তার রোধ বড় জি, এর সঙ্গে যুক্ত শান্টের রোধ এস। বর্তনীর মূল প্রবাহ অপরিবর্তিত রাখতে হলে গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণীতে কত রোধ যুক্ত করতে হবে? দেখো ব্যাপারটা কি বলতে চাইছে না, এই যে মনে করো এই যে গ্যালভানোমিটার, তার সঙ্গে একটা শান্ট যুক্ত, এই যে করলাম, বলছি এইটা করলে মূল প্রবাহ পরিবর্তিত হবে। এখন বলছে যদি মূল প্রবাহটাকে আমাদের অপরিবর্তিত রাখতে হয়, তাহলে এর সঙ্গে শ্রেণী সমবায়ে একটা রোধ যুক্ত করতে হবে, একটা রোধ যুক্ত করতে হবে, যাতে করে কি হয় দেখো ব্যাপারটা বুঝে নাও। মনে করো এই গ্যালভানোমিটার, এর সঙ্গে এই শান্ট যুক্ত, আমি এর সঙ্গে একটা আর রোধ যুক্ত করলাম। যদি এদের সম্মিলিততার রোধ মানে তুল্য রোধ গ্যালভানোমিটারের রোধের সঙ্গে সমান হয়ে যায়, তাহলে মূল প্রবাহ অপরিবর্তিত থাকবে। দেখো প্রথমে বর্তনীতে ছিল গ্যালভানোমিটার, প্রথমে বর্তনীতে কে ছিল? গ্যালভানোমিটার। দেখো ব্যাপারটা বুঝে নাও, ধরো প্রথমে বর্তনীতে ছিল গ্যালভানোমিটার, তাহলে এটা
মূল প্রবাহ ছিল। এবার কি আমি করেছি, একটা শান্ত যুক্ত করেছি, মূল প্রবাহকে পরিবর্তন করে দিল, কিন্তু আমি চাইছি মূল প্রবাহ যেন একই থাকে। তাহলে শ্রেণীতে একটি আর রোধ যুক্ত করলাম, যেন এই আর রোধ যুক্ত করার পরে এই যে দুটো বিন্দুর তুল্য রোধ গ্যালভানোমিটারের যে রোধ তার সঙ্গে সমান হয়। তাহলে কি হবে, মূল প্রবাহ যা ছিল তাই থাকবে। এবার দেখো, তাহলে এইখান থেকে এই পর্যন্ত তুল্য রোধ কি হচ্ছে, এরা সমান্তরালে GS বাই G প্লাস S যুক্ত আর, মানে কার সঙ্গে সমান হতে চায়, গ্যালভানোমিটারের রোধের সঙ্গে সমান হতে চায়। ব্যাস মিটে গেল। তাহলে দেখ, বা আর জি মাইনাস GS বাই G প্লাস S, তাহলে নিচে G প্লাস S, এটা গুণ করছি G স্কোয়ার যুক্ত GS মাইনাস GS, এটা কেটে গেল, তাহলে কি এলো, G স্কোয়ার বাই S যুক্ত G। তাহলে কোন উত্তরটা সঠিক, এটা। এবার এইটা আমি আরেকবার বলে দিই, এখানে তাহলে অ্যামিটারের যে রোধ সেটা কি হলো, G বাই 500। কোন উত্তর, তাহলে এই উত্তরটা সঠিক। ঠিক আছে, সকলে বুঝেছো? তাহলে এই যে দুটো প্রশ্ন আমরা আলোচনা করলাম, দুটো প্রশ্নই খুব ভালো প্রশ্ন। তোমরা খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে এবং চেষ্টা করবে এই যে সমীকরণ যেগুলো আমরা পেলাম এগুলো একটু মনে রাখা। যেমন এক্ষেত্রে এই যে অ্যামিটারের রোধ G বাই N, বা এখানে এই যে G স্কোয়ার বাই S যুক্ত G, যে রোধটা এখানে শ্রেণী সমবায় যুক্ত করতে হলো, এগুলো একটু মনে রাখার চেষ্টা করো। এবার দেখো 39 নম্বর প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন, 2018 সালের নিটে পড়েছিল। একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারের প্রবাহ সুবেদিতা 5 ডিভিশন পার মিলি অ্যাম্পিয়ার এবং বিভব সুবেদিতা 20 ডিভিশন পার ভোল্ট, এটা হলে গ্যালভানোমিটারের রোধ এটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, গ্যালভানোমিটারের রোধ মানে হলো প্রবাহ সুবেদিতা বাই বিভব সুবেদিতা। ঠিক আছে, দেখো প্রবাহ সুবেদিতা 5 ডিভিশন পার মিলি অ্যাম্পিয়ার, বিভব সুবেদিতা 20 ডিভিশন পার ভোল্ট। তাহলে দেখো এটা 5 ডিভিশন পার মিলি অ্যাম্পিয়ার, তাহলে তলায় 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। এবার দেখো এটা 20, তাহলে আর সমান 5, নিচে 20, 10 টু দি পাওয়ার -3 ওপরে উঠলে 1000, তাহলে 5 4 20, এটা কেটে হলো 250। তাহলে গ্যালভানোমিটারের রোধ আমরা পেয়ে গেলাম 250 ওহম। তাহলে কোন উত্তরটা সঠিক, সি এরটা। তাহলে দেখো এখানে একটা চলকুণ্ডলী গ্যালভানোমিটারের প্রবাহ সুবেদিতা দেয়া আছে, বিভব সুবেদিতা দেয়া আছে, রোধ নির্ণয় করতে বলছে। ক্লিয়ার সকলে? এবার দেখ 40 নম্বর প্রশ্ন, সুষম চৌম্বক ক্ষেত্রে একটি আহিত কণার বৃত্তগতির আবর্তনকাল নিচের কোনটির ওপর নির্ভরশীল নয়। দেখো
তাহলে সুষম চৌম্বক ক্ষেত্রে একটি আহিত কণার যে বৃত্তগতি তার পর্যায়কাল টি মানে 2πm বাই বি কিউ। তাহলে পর্যায়কাল কণার ভরের উপর নির্ভর করছে, চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভর করছে, আধানের উপর নির্ভর করছে। তাহলে দেখো, ভর, আধান, চৌম্বক ক্ষেত্র এগুলোর উপর নির্ভর করছে না বেগের উপর। ক্লিয়ার হয়েছে সকলের? তাহলে আজ আমরা এই অধ্যায় থেকে 20টা এমসিকিউ আলোচনা করেছি। তোমরা বাড়িতে প্রত্যেকে খুব ভালো করে প্র্যাকটিস করবে। আবার পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু এমসিকিউ আলোচনা করব। সকলে ভালো থেকো।